বন্ধুরা, কথা বলছি বরেন্দ্র জনপদ রাজশাহী পুঠিয়া রাজবাড়ি থেকে। রাজবাড়ি প্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু ইতিহাস ঐতিহ্যের ধারক হিসেবে ঠাঁই দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আকর্ষণীয় এই দ্বিতল বাড়িটি নির্মাণ করেন। বন্ধুরা, চোখ ধাঁধানো সৌন্দর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুঠিয়ার এই রাজবাড়িটি। ইতিহাস ঐতিহ্য বলে পুঠিয়া এই রাজবাড়িটি প্রায় 400 বছরের ইতিহাস বহন করে ঠাঁই দাঁড়িয়ে আছে আজও সেই সময়ের কালের সাক্ষী হয়ে। রাজশাহীর প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলতে গেলেও উঠে আসে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হেমন্ত কুমারী দেবীর নাম। রাজশাহীতে ঢোপকল প্রতিষ্ঠার মাধ্যমে পানিজনিত মহামারীর হাত থেকে এখানকার মানুষকে পরিত্রাণ দিতে তার অবদান স্মরণীয় হয়ে আছে রাজশাহীর মানুষের কাছে। কালের বিবর্তনে সেই ঢোপকল বিলুপ্ত হয়েছে রাজশাহী শহর থেকে, কিন্তু তার নাম থেকে গেছে আজও। প্রাসাদের সামনের সুদৃশ্য স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, দেয়ালে ফুল ও লতাপাতার সরব উপস্থিতি এক নান্দনিক সৌন্দর্যের পরিচয় বহন করে। প্রাসাদের দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে সেগুন গাছের কাঠ। ইতিহাস থেকে যতদূর জানা যায়, রাজশাহীর এই পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। এর আগেও পুঠিয়া অঞ্চলে রাজবাড়ি থাকলেও 1895 সালে হেমন্ত কুমারী দেবী ইউরোপীয় স্থাপত্য রীতিতে এই নান্দনিক সৌন্দর্যমণ্ডিত দ্বিতল বাড়িটি নির্মাণ করেন তার বসবাসের জন্য। আসলে কেন কর্তৃপক্ষ এই গেটটি বন্ধ করে রেখেছেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, যার কারণে দেখানো সম্ভব হয়নি ভেতরে কি আছে। রাজবাড়ির আসল সৌন্দর্য উপভোগ করতে এই ফটক দিয়ে দর্শনার্থীদের উপরে যেতে হয়। এই পুঠিয়া উপজেলা প্রাচীন পুণ্ড্রবর্ধন জনপদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল। চলতে চলতে এই রাজবাড়িতে আসতে প্রথমে চোখে পড়বে বিশাল এক শিব মন্দির, এরপর দোল মন্দির। এক নান্দনিক নির্মাণশৈলীর পরিচয় বহন করছে এই রাজবাড়িটি, যার সৌন্দর্য আজও পর্যটকদের সত্যি বিমোহিত করে। এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে শুধু রাজশাহী অঞ্চল নয়, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে দর্শনার্থীরা। যারা ভ্রমণ করতে ভালোবাসে, যারা ঘুরতে ভালোবাসে, তাদের কাছে এই রাজবাড়িটি দেখার মতো একটি জায়গা হতে পারে। পাঁচানীর রাজপরগনার রাজা ছিলেন পরেশ নারায়ণ, তার স্ত্রী হেমন্ত কুমারী দেবী। রাজাকে তেমনভাবে কেউ না চিনলেও তার স্ত্রী হেমন্ত কুমারী দেবীর উদার ও দানশীলতার জন্য আজও স্মরণীয় হয়ে আছেন রাজশাহীর মানুষের কাছে।
সপ্তদশ শতকে মোগল আমলে নির্মিত তৎকালীন বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া রাজবাড়ি ছিল সবচেয়ে প্রাচীন। জনশ্রুতি আছে, জনৈক নীলাম্বর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর এটি পুঠিয়া রাজবাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে বড় ছেলে পান 5.5 আনা, অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত বাংলাদেশে জমিদারি প্রথা প্রচলিত ছিল। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। পুঠিয়া রাজবাড়িতে যে জাদুঘর করা হয়েছে, সেই জাদুঘরে রানী হেমন্ত কুমারী দেবীর পরিবারের কারো কোনো ব্যবহৃত কোনো কিছুই পাওয়া যায়নি। কারণ হিসেবে এখানকার কর্তৃপক্ষ বলেছে যে সবকিছু নাকি অযত্ন এবং অবহেলার কারণে চুরি হয়ে যায়। রাজবাড়ি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে আসলে জাদুঘরের ভেতরে অংশ দেখানো সম্ভব হয়নি। জাদুঘরে রাখা বৌদ্ধ মূর্তিগুলো বগুড়া মহাস্থানগড় ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে সংগ্রহ করা হয়েছে। এখানকার কোনো কিছুই এই জাদুঘরে সংরক্ষিত হয়নি। রাজবাড়ির জাদুঘর সমৃদ্ধ না হলেও এই রাজবাড়ির জাদুঘরে আসলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শন সম্পর্কে আপনাকে জানান দেবে এই রাজবাড়িতে রাখা বিভিন্ন প্রতিচ্ছবি। রাজবাড়ির দ্বিতীয় তলায় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতির কারুকাজ খচিত ঝোল বারান্দা ও জোড়া থাম রয়েছে। মহারানী হেমন্ত কুমারী দেবীর ব্যবহৃত লোহার সিন্দুক ছাড়া তেমন কিছুই আসলে সংরক্ষণ করা সম্ভব হয়নি পুঠিয়া রাজবাড়ির এই জাদুঘরে। রাজবাড়ির জাদুঘর সমৃদ্ধ না হলেও এর সৌন্দর্য সত্যি আপনাকে বিমোহিত করবে, বারবার আপনাকে কাছে টানবে। তাই সময় পেলে ঘুরে আসবেন অবশ্যই পুঠিয়া রাজবাড়ি থেকে। উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও সে আমলে নির্মিত রাজপ্রাসাদ, মন্দির, অন্যান্য স্থাপনা আজও ক্ষয়ে ক্ষয়ে টিকে আছে সে সময়ের কালের সাক্ষী বহন করে। রাজবাড়ির পেছনের অংশ রয়েছে গোবিন্দ মন্দির। এই মন্দির দেখলে সত্যি আপনার মনে পড়বে দিনাজপুরে কান্তজির মন্দিরের কথা। রাজবাড়ির সামনের অংশে সংস্কার করা হলেও পেছনের অংশে সত্যি যেন পচন ধরেছে, সেই সাক্ষী দিচ্ছে এই রাজবাড়িটি। ক্ষয়ে ক্ষয়ে তার ধ্বংস হয়ে যা যেন কালের নীরব যন্ত্রণার সাক্ষী দিচ্ছে এই রাজবাড়ি। বাংলার পথে বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি বরেন্দ্র জনপদ পুঠিয়া রাজবাড়ির রাধাকৃষ্ণ গোবিন্দ মন্দির থেকে। পুঠিয়া রাজবাড়ির একেবারে অন্দরমহলের উঠোনে রয়েছে প্রাচীন গোবিন্দ মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির। এই গোবিন্দ মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দিরও বলা হয়। এটি পোড়ামাটির ফলক দ্বারা সম্পূর্ণ আবৃত। অনেকেই রাধাকৃষ্ণ
আবার অনেকেই রাধা গোবিন্দ মন্দির বলে থাকে। তার কারণ যেই কৃষ্ণ সেই গোবিন্দ, কেননা 108টি নামের মধ্যে এই নামও অন্তর্ভুক্ত। মন্দিরে গায়ে থাকা পোড়ামাটির ফলক দিয়ে বেনারস থেকে আসা শিল্পীরা হিন্দুদের পৌরাণিক কাহিনী তুলে ধরেছেন। এই মন্দিরটি 1616 খ্রিস্টাব্দে নির্মাণ করেন প্রেম নারায়ণ রায়। 1616 খ্রিস্টাব্দে পুঠিয়া রাজবংশের জন্ম হয়। তখন থেকেই তাদের প্রাণপ্রিয় মন্দির ছিল এটি। হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে মন্দিরটির চারপাশ পোড়ামাটির ফলক দ্বারা আবৃত। এই মন্দিরে দৈনন্দিন পূজা হয় সকাল সন্ধ্যা। হিন্দুদের পৌরাণিক কাহিনী রামায়ণ মহাভারতের কাহিনী নিয়ে পোড়ামাটির ফলক দিয়ে মন্দিরের গায়ে হিন্দুদের বিভিন্ন আবেগ অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে। এই গোবিন্দ মন্দিরটি রাজশাহী থেকে 32 কিলোমিটার উত্তরে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া সড়কের পাশে অবস্থিত। এটি মূল রাজবাড়ি। 1895 সালের প্রবল ভূমিকম্পে প্রচণ্ডভাবে বিধ্বস্ত হয়। এই মন্দিরটি দেখতে হলে আপনাকে রাজশাহী যাওয়ার আগে পুঠিয়াতে নামতে হবে। এরপর রোডের বাম পাশে গিয়ে যে কোনো সিএনজিতে করে সহজেই এই জায়গায় আসা যায়। এই রাধা গোবিন্দ মন্দিরটি অনেকটাই দিনাজপুরের কান্তজির মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরটির গায়ে থাকা ফলকগুলোর কাজ করার জন্য সে সময় বেনারস থেকে শিল্পীদের এনে কাজ করানো হয়েছিল। এই তুলসী মঞ্চটাতে দক্ষিণ সাইডের গেট দিয়ে এসে রানীমা সন্ধ্যা প্রদীপটা জ্বালতেন। আমরা এখন যাচ্ছি রানীর ঘাটের দিকে। এখানে পাশেই রয়েছে রানী মহল। এখানে রাজপরিবারের লোকজন স্নান করত। রাজবাড়ির চারপাশে রয়েছে 6টি দিঘি। প্রতিটি দিঘিরই আয়তন 6 একর করে। মূলত জলদস্যুদের হাত থেকে রাজপ্রাসাদকে রক্ষা করার জন্যই রাজপরিবার এই প্রয়াস চালিয়েছিলেন। আমরা মূলত একেবারেই রানীঘাটের মূল ফটকের কাছে এখন দাঁড়িয়ে। এই ফটক দিয়েই রানী স্নান করতে আসতেন এই ঘাটে। পুঠিয়া রাজবাড়ির বিমোহিত করা সৌন্দর্য দেখতে যারা আসলে এখানে আসেন তারা হয়তো অনেকেই জানে না যে এই রাজবাড়ির পিছনে আছে রানীর মহল। এটি আসলে বাংলার কুঁড়েঘর, অনেকটা কুঁড়েঘরের আদলেই তৈরি। এই ছোট আহ্নিক মন্দিরেই মহারানী হেমন্ত কুমারী দেবী স্নান শেষে ঈশ্বরের উপাসনা করতেন। পুঠিয়া থিয়েটার বাংলাদেশ গ্রাম থিয়েটারের একটি সংগঠন। এটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়। রাজবাড়ির গায়ে থাকা পচনধরা ইটগুলো সাক্ষ্য দিচ্ছে সেই সময় রাজবাড়ির জৌলুসপূর্ণ যৌবনের। রাজবাড়ির একেবারে পশ্চিম দিকে চারানি স্টেটের পাশেই অবস্থিত বড় আহ্নিক মন্দির।
বড় আহ্নিক মন্দিরের চোখ ধাঁধানো সৌন্দর্য সত্যি দর্শনার্থীদের কাছে টানে। রাজবাড়ী ঘেঁষা হেমন্ত কুমারী দেবী কর্তৃক খনন করা শ্যামসাগর দিঘির পাড়েই রয়েছে এই বড় আহ্নিক মন্দির। এখানে রাজা পরেশ নারায়ণের ছোট ভাই নরেশ নারায়ণ পূজা করতেন। চারানি স্টেটের পাশে অবস্থিত আহ্নিক মন্দির সত্যি খুবই সুন্দর। তবে সমস্যা হলো এখানকার কোন স্থাপনারই পরিচিতি উল্লেখ করা হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খবরদারি জারি করে একটি ছোট্ট সাইনবোর্ড লাগিয়ে দিলেও তাতে নেই কোনো পরিচিতি। তাই এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রাচীন স্থাপনাগুলো দেখতে পেলেও জানতে পারে না এর ইতিহাস। আহ্নিক মন্দিরের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। ইচ্ছা থাকা সত্ত্বেও তুলে ধরা সম্ভব হয়নি এই মন্দিরের ইতিহাস। শ্যামসাগর দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এখানকার নান্দনিক স্থাপনাগুলোর মধ্যে শিব মন্দিরের প্রতি দর্শনার্থীদের টান একটু অন্যরকম। এই শিব মন্দিরের ভেতরে রয়েছে একটি বিশাল আকৃতির শিবলিঙ্গ। এটি নাকি উপমহাদেশের মধ্যে সর্ববৃহৎ। জানি না তথ্যটি ঠিক কতটা অথেন্টিক। শিব মন্দিরটি উঁচু একটি মঞ্চের উপর নির্মিত। বর্গাকার এই মন্দিরের প্রতিটি বাহুই 19.18 মিটার দীর্ঘ, আর ভূমি থেকে এর উচ্চতা 35.05 মিটার। এই মন্দিরের দেয়ালগুলোতে চুনছুরকির আস্তরণ বিদ্যমান। এটি বাংলা 1232 বঙ্গাব্দে, ইংরেজি 1823 খ্রিস্টাব্দে পুঠিয়ার মহারানী ভুবনময়ী কর্তৃক এই মন্দিরটি নির্মিত হয়। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেখা মিলবে একটি বিশাল আকৃতির শিবলিঙ্গ। এটি নাকি উপমহাদেশের মধ্যে সর্ববৃহৎ। জানি না তথ্যটি কতটি সত্য, তবে সত্যি চোখ ধাঁধানো শিবলিঙ্গটি ছিল দেখার মতো। মন্দিরের চারপাশে 4টি টানা বারান্দা এবং মাঝে একটি গর্ভগৃহ রয়েছে। মন্দিরের দেয়ালগুলোতে চুনছুরকির নানা শিল্পকর্ম বিদ্যমান। 71 সালে যখন পাকিস্তানের ক্যাম্প ছিল এই রাজবাড়ির পাশে, তখন পাক হানাদার বাহিনী মন্দিরের দেয়ালে থাকা শিল্পকর্মগুলো নষ্ট করে ফেলে। দিঘিতে নামার জন্য মন্দির থেকেই রয়েছে 2টি দ্বিমুখী সিঁড়ি। মন্দিরের ভেতরে থাকা শিবলিঙ্গ কোষ্ঠী পাথরে নির্মিত, তাই এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ রক্ষণাবেক্ষণ করে থাকেন। শিব মন্দিরের পাশেই অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট রথ মন্দির। ধারণা করা হয় এটিও 1823 সালে নির্মিত হয়েছিল।